রাতে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ প্রাধান্য পেতে পারে রাষ্ট্র পুনর্গঠন বলছেন বিশ্লেষকরা। বিতর্কে ভরা সাকিবের ক্যারিয়ার, অবসরের ঘোষণায় নেই তেমন প্রতিক্রিয়া। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানালো বিএনপি। শাহজালালের থার্ড টার্মিনাল চালু করতে প্রয়োজন অন্তত 6 মাস, নির্মাণ শেষ না করেই উদ্বোধনের প্রতারণা। কম দামে ভারতে যাচ্ছে ইলিশ, দেশের বাজারে আগুন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা, বললেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সরোয়ার্দী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মূল পর্বে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাত ৮টা থেকে রাত ৯:৩০টার মধ্যে যে কোনো সময় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, জুলাই বিপ্লব, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় প্রধান উপদেষ্টার ভাষণে স্থান পেতে পারে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ আজ। ঐতিহাসিক এই মুহূর্তে দেশবাসীর নজর থাকবে তার ভাষণের দিকে। বিশ্লেষকরা বলছেন, এতে উঠে আসতে পারে রাষ্ট্র পুনর্গঠনের প্রস্তাবনা ও অন্যান্য সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসছে এবং এই সংস্কার প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আমেরিকা সহ অনেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। তো এই বিষয়গুলো আসবে। এট দ্য সেম টাইম বাংলাদেশের অর্থনৈতিক যে একটা সম্ভাবনা আছে, বিকাশের সম্ভাবনা, সেই বিষয়গুলো আসবে। আন্তর্জাতিক যে সম্প্রদায় বাংলাদেশের সাথে কি করে বায়োল্যাটারাল নানান ধরনের পার্টনারশিপের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে একটা সহযোগী হিসেবে কাজ করতে পারে, সে বিষয়গুলো আসবে। ভাষণে থাকতে পারে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টিও। আমাদের সবসময় প্রশ্ন থাকে যে টাকাটা তো গেল খুব সহজে, বাড়িঘরও কিনে ফেললো, সেটা কেমন করে হয়? কারণ একটা আইন তো নিশ্চয়ই আছে তাদের একটা বাড়িঘর কেনার, যে কোত্থেকে টাকাটা এসেছে। তো সহজে যদি যেতে পারে তাহলে সহজে ফেরতটা আসবে না কেন? অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট এবং সমাধান নিয়ে আলোচনা হলেও পুনরায় তা থাকতে পারে প্রধান উপদেষ্টার ভাষণেও। 7 বছর হয়ে গেল, একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যায়নি, এই কথাটা তিনি সাইডলাইনে কনফারেন্সে বলেছেন। কিন্তু সেটার যে ফোকাসটা, আর জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে উনি যে বক্তব্য দেবেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে, সেটার বক্তব্য কিন্তু আলাদা। সুতরাং আমরা আশা করি যে মূল বক্তব্যটা ভাষণে তুলে ধরবেন বলে আমরা আশা করি। এছাড়াও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণরা যে পরিবর্তনে ভূমিকা রেখেছে, প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে সে বিষয়টিকেও তুলে ধরবেন, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে বিরোচিত যে ভূমিকা, সেটাকে তিনি তুলে ধরবেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের সঙ্গে বৈঠকে উঠে আসে জুলাই-আগস্ট গণহত্যার বিষয় এবং মামলা দায়েরের পদ্ধতি প্রসঙ্গ। এছাড়া ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে দুর্নীতি রোধ ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গেও আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে। এদিন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন HSBCর গ্লোবাল সিইও নোয়েল কুইন। এ সময় বাংলাদেশে জ্বালানি, বাণিজ্য, অর্থায়ন এবং স্টার্ট আপে ব্যাংকের বর্ধিত সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইনের সাথে সাক্ষাতে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি খাত ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা করেন ড ইউনূস। আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর প্রসিকিউটর করিম আহমেদ খানের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসের যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এদিন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর ডিক ডারবিন সহ বেশ কয়েকজন কূটনীতিকদের সাথে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিরাপত্তা নিশ্চিত করে দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সুযোগ করে দেয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। উপযুক্ত সময়ে ক্রিকেটকে সাকিব বিদায় বলেছেন বলেও মনে করেন তারা। মুমসাদ দিনুরির রিপোর্ট। সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাইরে যা করেছেন তাতেই হয়েছেন সংবাদের শিরোনাম। অবসরের বেলাও তাই। ক্রিকেটে মাশরাফির অনুপস্থিতি বহু পুরনো কথা। সাদা পোশাকে মাহমুদুল্লাহ নেই দীর্ঘদিন। তামিম ফিরবেন কিনা সেটাও অজানা। ছিলেন কেবল সাকিব আর মুশফিক। তবে সাকিব যে থাকছেন না সেটা নিশ্চিত করলেন সাকিব নিজেই। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে। বাংলাদেশে ফিরে ভালো একটা স্বস্তিকর পরিস্থিতি পাবে না বলেই সে আমার মনে হয় সিদ্ধান্তটা নিয়েছে এবং আরও ক্রিকেট বোর্ড থেকে যে ধরনের একটা আশ্বাস চাচ্ছিল সেটা পাইনি, যে জন্য আমার মনে হয় যে হি থট ইট বেস্ট। মাঠে থেকে ক্রিকেটকে বিদায় বলা বাংলাদেশে এমন ঘটনা বেশ দুর্লভই বলা যায়। তবে সাকিব আছেন সেই সুযোগের অপেক্ষায়। নিরাপত্তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। বিসিবিকে সেই প্রক্রিয়া অনুযায়ী আগানো উচিত বলে মনে করেন ক্রীড়া সাংবাদিক। তার নিজের দেশ, সেখানে তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার মতো অবস্থা গঠন করেছে। আমি ফারুক ভাইয়ের এই কথা আমি অবাক হয়ে যাচ্ছি। উনি তো যখন যদি সাকিবকে উনি টিমে রাখেন এবং সাকিব যদি টিমে থাকে, দলে থাকে, একাদশে থাকে, যদি উনি খেলার মতো ফিট থাকে এবং তাকে রাখা হয় তাহলে অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা বিসিবি করতে হবে। বেশ কয়েকদিন ধরেই নানান ইনজুরি ভর করেছিল সাকিবের। বয়সটাও 37 ছুঁই। উপযুক্ত সময়েই সাকিব অবসর নিয়েছেন বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশের দল হিসাবে তো সে নো ডাউট অনেক ইউজফুল প্লেয়ার ছিল। ক্যাপ্টেনের খুব ইজি হয়ে যায় কি একটা কম স্পিনার নিয়ে খেলা, আমার একটা মেন স্পিনার সাকিব, একটা কম মিডলের ব্যাটসম্যান নিয়ে খেলে আমার মেন ব্যাটসম্যান সাকিব। তো এটা অবশ্যই বাংলাদেশ দল তাকে মিস করবে। বাজে পারফরমেন্সের কারণে একের পর এক যখন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন সেই সময়ই নিজের অবসরের কথা জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় এই পোস্টার বয়। মুমসাদ দিনুরি, 21 টেলিভিশন। এখন আলোচনার শীর্ষে সাকিব আল হাসানের অবসর ঘোষণা। ক্রিকেটের এই নক্ষত্রের এমন আকস্মিক বিদায়েও আবেগে আপ্লুত হতে দেখা যায়নি কাউকে। অথচ কত আবেগময় হওয়ার কথা ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের বিদায় মুহূর্তটা। কেন এমন হলো তা নিয়ে আবু হুরায়রা তামিমের রিপোর্ট। বাংলাদেশের সফলতম এই ক্রিকেটারের ক্যারিয়ার সমালোচনা আর বিতর্কে ভরা। স্ট্যাম্পে লাথি মারা, গ্যালারিতে দর্শক পেটানো, ক্যামেরাতে অশ্লীল অঙ্গভঙ্গি, জুয়ারিদের তথ্য গোপন করে নিষেধাজ্ঞা পাওয়া, জুয়ার বিজ্ঞাপনে মডেল হয়ে বিতর্কের জন্ম দেন সাকিব। শেয়ার বাজারে কেলেঙ্কারির জন্য করা হয় 50 লাখ টাকা জরিমানা। 22 গজের লড়াইয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে চিনিয়েছে সাকিব আল হাসান। তার আকস্মিক অবসরের ঘোষণায় কেউ চোখের পানি ফেলছে না, অথচ এই বিদায়টা আবেগপূর্ণই হওয়ার কথা ছিল। সেটা হয়নি তার নানা বিতর্কিত কর্মকাণ্ডে, তার মধ্যে রাজনীতি অন্যতম। মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য হন সাকিব আল হাসান। তবে 7 মাসের মাথায় গণ আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়। ছাত্রদের আন্দোলনে নীরব থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েন সাকিব। কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল,
তখন কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার পাশাপাশি পরিবার নিয়ে বিদেশে বেশ ভালো সময় কাটান সাকিব। শুধু তাই নয়, প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি পাল্টা প্রশ্ন করেন, দেশের জন্য আপনি কি করেছেন বলে। সাকিবের এমন ব্যবহার ভালোভাবে নেয়নি তার ভক্তরা। এমন অবস্থায় দেশে আসলে গ্রেফতার বা হয়রানি যাতে না হতে হয় সে ব্যাপারে বিসিবির সহায়তা কামনা করেছে সাকিব আল হাসান, কিন্তু সেখান থেকেও সুখবর পাননি। সংসদ সদস্য হওয়ার অনেক আগেই সাকিব সামাজিক যোগাযোগ পোস্টে লিখেছিলেন জীবনেও রাজনীতি করবেন না। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের কাপাসিয়ায় সাবেক বিএনপি নেতা আ.স.ম হান্নান এর মৃত্যুর বার্ষিকীতে জনসভায় তিনি বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য হাসিনা সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। বিএনপির 1000-এরও বেশি নেতা কর্মীকে গুম করা হয়েছিল। সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনা সোনাডাঙ্গায় মহানগর জামায়াতের রুকন সম্মেলনে তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। গণহত্যাকারীরা যেন রাজনীতিতে ফিরতে না পারে সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। উদ্বোধনের 1 বছর পরও যাত্রী সেবার প্রস্তুতি নিতে পারেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন সংকট মোকাবেলা করে টার্মিনালটি চালু করতে প্রয়োজন অন্তত আরও 6 মাস। আর নির্মাণ কাজ শেষ না করে এর উদ্বোধন করা যাত্রীদের সাথে প্রতারণার শামিল বলে মনে করছেন অনেকে। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশের প্রধান গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি করে 2023 সালের 7 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তখনও কাজের বাকি ছিল অনেকটাই। পরে জানানো হয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে 2024-এর এপ্রিলের মধ্যে। তবে বাস্তবতা হলো 1 বছর পার হলেও এখনও অনিশ্চিত যাত্রী সেবার কাজ। এতে ক্ষুব্ধ যাত্রীরা। উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তাদের। আমি শুনছি এটা নাকি উদ্বোধন হয়ে গেছে, জানি না এখন পর্যন্ত মানে কেন এটা চালু হইতেছে না। এটা তাড়াহুড়ার মাধ্যমে আগের বিগত সরকার করতে চেষ্টা করছে, মানুষকে দেখাইতে চাইতেছে যে আমরা করে ফেলছি, বাট আসলে না, কিছুই না। উদ্বোধন করার পরে বাইরের দেশে যেরকম মনে করেন যে সিস্টেম, বিভিন্ন রকম সিস্টেম, ওই সিস্টেম করে যদি এটা চালু করতে পারে তাহলে এইদিকে এটা না হলে চলবে। বেসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষ বেবিচক বলছে, চলতি বছরের অক্টোবরে এটি চালুর সিদ্ধান্ত থাকলেও সম্ভব হচ্ছে না। টার্মিনাল আসলে যে উদ্বোধন করা হয়েছে সেই উদ্বোধনটা আসলে কার্যকরী কোনো উদ্বোধন ছিল না। মার্চে শেষ হওয়ার কথা হয়নি, অক্টোবরে শেষ হওয়ার কথা। অক্টোবরে ওনারা বলছে ফিজিক্যালি যে কাজটা হয়েছে, ফিজিক্যাল পার্টটা হয়তো হয়ে যাবে, বাট সব কিছু হবে না। অবকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন প্রায় 100%। তবে বাকি রয়ে গেছে বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন, সেই সাথে দক্ষ জনবল সংকট। যখন এই যে সামগ্রিকভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং সমস্ত ইকুইপমেন্টসগুলো ইন্টিগ্রেটেড হয়ে যাবে, ফাংশনস করবে, তখন কিন্তু ওরার টিমের কাজ শুরু হবে। তারা অপারেশনাল জিনিসটা রেডি করবে, তারপরে ট্রেনিং করবে, এয়ারপোর্ট ট্রান্সপোর্ট হ্যান্ড ওভার করবে। সো পুরো প্রসেসটা কিন্তু একটুখানি সময় লাগবে। কারণ এখনও দেখেন আমরা যারা এয়ারপোর্ট অপারেশন করবে 3rd টার্মিনাল, তাদের সাথে আমরা চুক্তি করতে পারিনি এখন পর্যন্ত। টার্মিনালটি অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য প্রয়োজন 5000 দক্ষ কর্মীর।
21,300 কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় 2019 সালের 28 ডিসেম্বর। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে রপ্তানি করা হচ্ছে ইলিশ। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রপ্তানিতে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিতে শুল্ক আরোপের পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসানের রিপোর্ট। ইলিশের দাম সাধারণের নাগালে রাখতে এবছর রপ্তানি না করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে শেষ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে 2420 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয়। আর তার প্রভাব পড়েছে ঢাকার বাজারে। আমরা দেশি মানুষ খেতে পারছি না, কিন্তু বিদেশে আমাদের চেয়ে অনেক কম দামে যাচ্ছে, অথচ আমাদের হাত হয়ে যাচ্ছে ইলিশ। মাছ নদীতে এমনি কম বিদায় আমরা মাছ দামে কম কিনতে পারতেছি না। আজকে যেমন মাছ নিতে আছে, ভারতে মাছ নিতে আছে, তো এই ক্ষেত্রে দ্রুত প্রভাব পড়বেই। বৃহস্পতিবার বেনাপুল বন্দর দিয়ে 7 ট্রাকে করে সেই ইলিশের প্রথম চালান গেছে কলকাতায়। দেশের বাজারে যে ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা কেজিতে, সেই একই ইলিশ ভারতে রপ্তানি হয়েছে 1180 টাকায়, যা কলকাতার বাজারে বিক্রি হয়েছে 1400 থেকে 1800 টাকায়। ইলিশের দিকে একটু তাকাতে ভয় লাগে। তবে রপ্তানিকারকরা বলছেন সরাসরি পাইকারি বাজার থেকে কেনায় তাদের দাম কম পড়েছে। $10 দিচ্ছে ঠিকই, এইখানে বড় মাছটা খুব কম যাচ্ছে, ছোট মাছটা বেশি যাচ্ছে। 700 গ্রাম 600 গ্রাম এই মালটা আমাদের বাংলাদেশে বর্তমান 800-900 টাকা দাম আছে। এটা মিক্সার করে কিছু বড় দিয়ে কিছু ছোট দিয়ে মিক্সার করে মালগুলো পাঠাচ্ছি। গত বছর $12 দরে রপ্তানি হলেও এবছর কেন $10 রপ্তানি, প্রশ্ন অর্থনীতিবিদদেরও। কম্পিটিটিভ প্রাইস হয়নি, গত বছর চেয়েও কম। তৃতীয় কথা হচ্ছে যে যেহেতু এটাতে আমাদের একটা জিআই পণ্য এবং এটি উৎপাদনের দিক থেকে বাংলাদেশ প্রথম, সব কিছু মিলে এটা কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমরা এটাতে আরও যত শুল্কটা আমরা আরও বাড়াই দিতে পারতাম। ভোক্তা পর্যন্ত ইলিশ পৌঁছানোর বাজার ব্যবস্থার কোথায় গলদ, তাও খুঁজে বের করার পরামর্শ এই অর্থনীতিবিদের। আরোপ করা যায়, চার্জ আরোপ করা যায়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গরিবের আমিষ বলা হলেও সীমিত আয়ের মানুষের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে ফার্মের ডিম। শুধু ডিম নয়, মধ্যবিত্তের পণ্য ফার্মের মুরগির দামও বাড়ছে নানা অজুহাতে। গত কয়েক সপ্তাহে বিভিন্ন ধরনের সবজির দাম কমে আসলেও টানা বৃষ্টির কারণে সেটাও এখন বাড়তির দিকে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ব্রয়লার মুরগি সাধারণ মানুষের পরিচিত আমিষ, তবে দাম বেড়ে যাওয়ায় এখন তা অনেকটাই নাগালের বাইরে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় 60 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। আজকে পাকিস্তানি সোনালী বিক্রি করতেছি 250 থেকে 260 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 185 থেকে 190 টাকা, দেশি মুরগি বিক্রি করতেছি 520 টাকা। বেড়েছে সব ধরনের সবজির দাম। যেখানে গত সপ্তাহে সব সবজির দর ছিল 60 টাকা, আজ সেখানে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ ও আলুর দামও। খুচরায় 10 টাকা পর্যন্ত বেশি বিক্রি হচ্ছে। বটবড়ি 80 টাকা 90 টাকা, শসা 80, দুন্দুল 70 টাকা, বেগুন 80 টাকা। লাউ অবশ্য ভালো মানের লাউ কিনতে গেলে একটু বেশি না, এরা 120 টাকা একটা লাউ। বেগুনের দাম যেটা ছিল 100 টাকার মধ্যে এখন এটা 130 টাকা 120 টাকা। বন্যা নাই, ওই জন্য বৃষ্টি নেই, তারপর দেখবেন যে 80 টাকা 120 টাকা 100 টাকার সবজি। ইলিশের বাজারও উত্তাপ। 1 কেজি ইলিশের দাম হাঁকানো হচ্ছে 1600 থেকে 1700 টাকা পর্যন্ত এবং প্রায় সকল মাছের দাম 5 টাকা থেকে 10 টাকা বেশি। এখন ইলিশ মাছ বর্তমান চলতেছে 1 কেজিটা 1700-1800, 1 কেজি প্লাস যেটা 200, 300, 400 এগুলো চলতেছে 2000। কাজকি মাছ 400 টাকা কেজি, সাবিলে মাছ 450, পোয়া মাছ বেচাছি 450 টাকা কেজি। ইলিশের দিকে একটু তাকাতে ভয় লাগে, ঠিক আছে আপাতত এখন ইলিশটা, তারপর ট্রাই করবো, দেখা যাক কি হয়। 2 দিনের ব্যবধানে বেড়েছে চিনির দামও, ছোলার দামও বাড়তি। চিনি যেমন পরশুদিন আমরা বেশি 120 টাকা আমাদের কিনা ছিল, আমরা 125 টাকা বিক্রি করছি। আমাদের কালকে কিনেছে 125 টাকা 20 পয়সা কিনা, আমরা 130 টাকা প্রতি কেজি চিনিতে 5 টাকা করে কেজিতে বাইরে গেছে মাত্র 2 দিনকার ব্যবধান। গরু ও খাসির মাংস এবং ডিমের দাম অপরিবর্তিত। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আর এ পরিকল্পনায় বাধা দেয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী। জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি।
ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি। তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে, এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। 2013 সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা। তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো, সেখানে সে অগ্নিকাণ্ডে 118 জন লোক পুড়ে মরল। আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে। আমি এটা মেনে নিতে পারিনি। তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি। সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে। এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা। আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরা বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব। এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী। মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। অত্যাচার করা হলো আমার বিরুদ্ধে যাতে তারা সাক্ষ্য দেয়, কিন্তু কেউ দেয়নি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। দিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, নতুন উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ। সিডিএতে সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের হরিলুট, হাসিনা সরকারের এমপি মন্ত্রীদের শতাধিক প্লট। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে। সারা দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সরেজমিন পর্যবেক্ষণ করে সংরক্ষণে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জে প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। জানান, প্রত্নতত্ত্ব সম্পদের উপর এখন নজর দেওয়ার সময় এসেছে। ঘুরে দেখেন শহরের মোঘল আমলের প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর দুর্গ। পরে সদরের রাজা হরিশচন্দ্রের দিঘি, মীর কাদিম সেতু, বাবা আদম শাহী মসজিদ, টঙ্গিবাড়ি উপজেলার সোনারং জোড়া মঠ ও শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন। যে নিদর্শনগুলো রয়েছে সারা বাংলাদেশে ছড়ানো, এবং এটা এত রিচ বাংলাদেশি সব ব্যাপারে, যেমন এখানে ইদ্রাকপুর কেল্লা রয়েছে, নারায়ণগঞ্জে রয়েছে এ ধরনের 2টা কেল্লা। এই কেল্লাগুলোকে আমরা, লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময়। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। নতুন নতুন উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা চিকিৎসকদের। শিউলি শবনমের প্রতিবেদন। কালকে সারাদিন গেছে মুখ দিয়া। রাজধানীর মেরাদিয়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক সপ্তাহখানেক আগে জ্বর অনুভবের পর তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই সাধারণ ওষুধ খেয়ে। পরে নিম্ন রক্তচাপ, তীব্র মাথা ব্যথা আর শরীরের বিভিন্ন অঙ্গের রক্তক্ষরণ নিয়ে ভর্তি হন হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত। একটু ভালো লাগে না। একই অবস্থা আক্রান্তদের অধিকাংশের ক্ষেত্রে। মাইয়া বাচ্চা ফেরো আমার বেড়াইতে ডেঙ্গু হয়েছে, লাংসের ভিতরে তার পানি জমছে, প্রস্রাবের সাথে রক্ত গিয়েছে। ডেঙ্গু আক্রান্তদের 20%ই শিশু। গায়ের ভিতরে র্যাশ, তারপর আমরা হসপিটালে নিয়ে ভর্তি হলাম। আজকে রিপোর্ট আসছে ডেঙ্গু পজিটিভ। সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত 6 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছে 111 জন। জুলাই থেকে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে সমানতালে। চলতি সেপ্টেম্বরের প্রথম 24 দিনে মৃত্যু হয়েছে 53 জনের। তবে গত বছর অবস্থা ছিল ভয়ঙ্কর। তাই বলে বর্তমান পরিস্থিতিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে সতর্ক করে দিলেন চিকিৎসকরা। তারা বলছেন, দেরিতে চিকিৎসা নিতে এসে কিডনি এবং লিভারের মারাত্মক জটিলতার শিকার হচ্ছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের 70%। ডেঙ্গু রোগের একটা প্রধান উপসর্গ হচ্ছে শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে যায়, যেটাকে আমরা প্লাজমা লিকেজ বলি। এখন এটা যখন হয় তখন রোগীর কিন্তু শক সিনড্রোম তৈরি হয় এবং অন্যান্য অর্গানও কম কাজ করে।
রাজধানীর হাসপাতালগুলোতে চাপ বাড়ায় পরীক্ষার মাধ্যমে যাচাই করে শুধুমাত্র গুরুতর হলেই হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে রোগী। সবাইকে আমরা ভর্তি করতে চাচ্ছি না, কারণ ভর্তি করলে তাদের আবার সুপার অ্যাডেড অন্যান্য ইনফেকশন তৈরি হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 2 দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টিপাতের ধারাটি ক্রমান্বয়ে কমে যাবে, তীব্রতা কমে যাবে, তবে 30 তারিখের পর থেকে আবার একটি নতুন করে বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। বায়ুর আর্দ্রতার সাথে বায়ুর তাপমাত্রার যে সম্পর্ক, একে বলা হয় হিউমিডিটি ইন্ডেক্স, তাতে গরমের অনুভূতির তীব্রতা বেশি বোঝা যাচ্ছে। প্রভাব খাটিয়ে সিডিএর শতাধিক প্লট হাতিয়ে নিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এমপি, মন্ত্রী, নেতারা। অনিয়মকে নিয়ম বানিয়ে নিজের আত্মীয়স্বজন, ব্যক্তিগত কর্মকর্তা, কর্মচারীদের নামেও প্লট বাগিয়ে নেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। চট্টগ্রাম থেকে সিডিএর অনিয়ম, দুর্নীতি আর প্লট কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান ফেরদৌস। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। 2004 সালের নগরীর কুয়াইশ ও চাঁদগাঁও মৌজায় 170 একর জমিতে গড়ে তোলা হয় অনন্যা আবাসিক এলাকা নামে নতুন আবাসন প্রকল্প। প্রকল্পের নকশা ও লেআউট অনুযায়ী 2008 সালের জুলাইতে 1733টি প্লট বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর রাজনৈতিক বিবেচনায় দলের নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয় সিডিএর চেয়ারম্যান হিসেবে। এরপরেই শুরু হয় অনন্যা আবাসিক এলাকায় সরকারি জমির হরিলুট। সিডিএর প্লট হরিলুটে বিভিন্ন আবাসিক এলাকার লেআউট ও নকশায় আনা হয় পরিবর্তন, ভরাট করা হয় পুকুরসহ খেলার মাঠ। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও সিডিএর চেয়ারম্যান আব্দুস সালামের মালিকানায় আবাসিক এলাকায় গড়ে তোলা হয় বাণিজ্যিক হাসপাতাল। লেআউট পরিবর্তন করে ওয়ার নিজাম রোড আবাসিক এলাকায় সিডিএর চেয়ারম্যান নিজেই গড়ে তোলেন বাণিজ্যিক ভবন। সিডিএ আসলে কিছু করতে পারবে না কিংবা সিডিএকে ম্যানেজ করা যাবে, এই ধারণা থেকেই কেউ কিন্তু আইন অনুযায়ী ভবনগুলো নির্মাণ করছে না। এদিকে সিডিএর 384তম বোর্ড সভায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনুগত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয় 50টি প্লট। নীতিমালা তোয়াক্কা না করে 6 বছর আগের জমির মূল্য দেখিয়ে 2013 সালের 9 অক্টোবর সিডিএর 405তম বোর্ড সভায় মন্ত্রী, এমপি, দলের নেতা পাতি নেতাদের দেওয়া হয় 60টি প্লট। আমাদের প্ল্যানটা ছিল যে সেখানে আমরা ওপেন স্পেস করব, এখানে হাঁটবো, মানুষ হাঁটার জায়গাটা হয়তো খেলার মাঠ থাকবে, থাকবে, কিন্তু ওইটা ভরাট করে, পুকুর ভরাট করে এখানে কিন্তু প্লট বাণিজ্য করা হয়েছে। যেসব মন্ত্রী, এমপিদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয় তারা হলেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দিলীপ বড়ুয়া, ডাক্তার আফসারুল আমিন, আনিসুল ইসলাম মাহমুদ, দীপঙ্কর তালুকদার, নুরুল ইসলাম বিএসসি, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বীর বাহাদুর ঐশী সিং, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, এবিএম আবুল কাশেম, এমপি লতিফ, মাইনুদ্দিন খান বাদল, জামনারা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহাতাবউদ্দিন চৌধুরী, মুসলিমউদ্দিন আহমেদ সহ আওয়ামীপন্থী বিভিন্ন পেশাজীবীরা। আরও 2 দফায় সিডিএর বোর্ড সদস্য যুবলীগ নেতা কেবিএম শাহজাহান ও জসিমউদ্দিন শাহ, সিডিএর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী তারেক গনির মা জাকিয়া বেগম, পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সেতু বড়ুয়াকে গোপনে প্লট বরাদ্দ দেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। প্লট কেলেঙ্কারিতে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি নগরবাসীর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। পর্যটন খাত থেকে জিডিপিতে অবদান আরও বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ উঠে এসেছে বিশ্ব পর্যটন দিবসের আয়োজনে। পাহাড়ে শান্ত ও নিরাপদ পরিবেশ পেলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটক বাড়বে জানিয়ে বক্তারা বলেন, এতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে। মফিউর রহমানের রিপোর্ট। বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য এই র্যালির আয়োজন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পরে পর্যটন ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। মুখ্য আলোচক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সুবিন্যস্ত ব্যবস্থাপনার মাধ্যমে ট্যুরিজম খাত জিডিপিতে আরও অবদান রাখতে পারে। নেপালে যে যায় আর এই যে পাহাড় খুব একটা ভেরিয়েশন নাই,
কিন্তু নেপালে যেটা আছে, এত আন্দোলনের মধ্যেও নেপালে পিস আছে। আমাদের এই পাহাড় এলাকায় মনে করেন কে কাকে ধরে নিয়ে গেলে আসবে না, জীবন তো একটাই, ওয়ান পিস ওয়ান টাইম। এই কারণে আমাদের পিস যে কত বড় জিনিস, এই 3টা ডিস্ট্রিক্টে যে সম্ভাবনা ছিল, এটা এখন একেবারে ম্রিয়মান। বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে ভিসা জটিলতা নিরসন সহ বিমানবন্দরে হয়রানি কমানোর তাগিদ উঠে আসে আলোচনায়। ইমিগ্রেশন পুলিশ এটা আরেকটা, মনে হয় যে মুখটা পোড়ায় রাখছে, কি আনছেন আমাকে দেন। আর যখন বিদেশ যাবেন বলে স্যারটা ডাকে, আপনি তো বাংলাদেশি টাকা বাইরে লাগবে না, আপনি তো কিছু রাখছেন, ওটা আমাকে দিয়ে দেন। এই কালচার থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, ভবিষ্যতে এই খাতকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হবে, সংযুক্ত করা হবে দেশি বিদেশি অংশীজনকে। মন্ত্রণালয় সকলকে সম্পৃক্ত করা মন্ত্রণালয়ের জন্য সহজ। সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যখন কোনো কাজ হয়, এটা একটা গুড আউটপুট বের হয়ে আসে। পর্যটন মানুষের মনকে প্রফুল্ল রাখার পাশাপাশি আরও উদার হতে সহায়তা করে, এমনটা মনে করেন আলোচকেরা। ট্যুরিজমকে একেবারে মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ইসরায়েলি হামলায় লেবাননে আরও 92 মৃত্যু, প্রাণহানি 700 ছাড়ালো। কানপুর টেস্টে বৃষ্টির হানা, বাংলাদেশের সমর্থক টাইগার রবির উপর হামলা। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। সাপ্তাহিক ছুটির দিনেও কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। গেল কয়েকদিনের কারখানা শ্রমিকদের আন্দোলন ঘিরে বন্ধ ছিল আশুলিয়ার বেশ কিছু কারখানা। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বন্ধ থাকার সময়ের ক্ষতি পুষিয়ে নিতে আজ বেশ কিছু কারখানা খোলা রেখেছেন মালিকরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে শ্রমিকরা কারখানাগুলোয় আসতে শুরু করে, কাজ শুরু করে পুরোদমে। বেশ কিছুদিন ধরে নানান দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছিল। তাদের 18 দফা দাবি মেনে নেওয়ার পর কাজে যোগ দেয় তারা। আমাদের অস্তিত্ব নিয়ে সমস্যা, 22-23 দিন বন্ধ পরে ফ্যাক্টরি তো আর অস্তিত্ব থাকে না। এটা তো এবার একটা সুইসাইডাল ঘটনা ঘটছে। সবই ঠিক আছে এখন, আজকে সহ মানে সবাই মোটামুটি যারা ক্ষতিগ্রস্ত তারা সবাই শুক্রবারে কাজ করে আমরা কাজটাকে আগায় নিয়ে যাচ্ছি। দাবি দেওয়া নিয়ে আন্দোলন করলেও সবসময় কাজ করতে চায় বলে জানান শ্রমিকরা। মালিক পক্ষ থেকে বলছে শিটম্যানের কারণে ফ্যাক্টরি খোলা থাকবে, এই জন্য আমরাও আসছি কাজ করতে, যেন মালিক যেন পোষায় নিতে পারে। আমরা ওয়ার্কার ইচ্ছাকৃত বাসে আসছি, কাজে যোগ দিয়েছি যেন শিপমেন্টের প্রবলেমটা না হয়। গার্মেন্টস বন্ধ ছিল তো, এই জন্য আজকে শুক্রবার ছুটির জন্য আমরা কাজ করছি। শ্রমিকরা যে দাবি দেওয়া বা কর্মবিরতি পালন করলেও আসলে সবসময় শ্রমিকরা কাজ করতে চায় এবং কর্মমুখী থাকে, যার কারণেই কিন্তু আজকে ছুটির দিনেও তারা কারখানায় কর্মরত আছে এবং তারা তাদের কাজ প্রোডাকশন দিয়ে যাচ্ছে। কারখানাগুলো শান্তিপূর্ণ রাখতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চেন্নাই টেস্টের সময়েও অভিযোগ করেছিলেন বাংলাদেশের ক্রিকেটার সমর্থক মোহাম্মদ রবি। গায়ে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে, নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি। চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি। এবার কানপুরে হামলার শিকার হয়ে হাসপাতালে যেতে হলো তাকে। পারভেজ খোকনের রিপোর্ট। কানপুরে বাংলাদেশের টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক পেজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। তবে খেলা শুরুর পর প্রথম সেশন থেকেই বাদে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরেই ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি। কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি শুরু হয়। সে সময় টাইগার রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। সেখানে স্থানীয় কিছু সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবিকে হাসপাতালে নিয়ে গেছে উত্তরপ্রদেশ পুলিশ। তার পাঁজরে আঘাত করার কথাও বলেছেন বাংলাদেশ দলের এই সমর্থক। এর আগে চেন্নাইয়ে দুই দলের প্রথম টেস্টেও তাকে ভারতীয় সমর্থকেরা হেনস্থা করেছিল বলে অভিযোগ করেছিলেন রবি।
পারভেজ খোকন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্যাসিনো কাণ্ডে 2019 সালের 18 সেপ্টেম্বর অভিযান চালিয়ে ঐতিহ্যবাহী মোহামেডান, আরামবাগ ও ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব সহ বেশ কয়েকটি ক্লাবে তালা ঝুলিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 4 বছর পর 2023 সালের 1 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় ক্লাবগুলো। এখন কেমন চলছে ক্লাবগুলো, তাদের বর্তমান অবস্থা নিয়ে আবু হুরায়রা তামিমের রিপোর্ট। বদলাতে শুরু করেছে দেশের ক্রীড়াঙ্গনের চিত্র, ক্লাবগুলোতেও পরিবর্তনের হাওয়া। আওয়ামী লীগ সমর্থিত ক্লাব কর্মকর্তারা গা ঢাকা দেয়ায় ফিরেছেন বঞ্চিতরা। ক্যাসিনো কাণ্ডে চির ধরে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের সুনামে। গ্রেফতার করা হয় ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে। প্রতিহিংসা শিকার স্পোর্টসে এরা একদম একমাত্র ব্যক্তি সাবে চৌধুরী এই ধরনের একটি নাটক সাজিয়ে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারটা এবং স্পোর্টসের ক্যারিয়ারটা ধ্বংস করার জন্যই সেই আমাকে একদম ষড়যন্ত্র করে আমাকে গ্রেপ্তার করেছে। ক্লাব খুলে দেওয়ার পর এবছরই ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে পেশাদার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। খেলবে দেশের সর্বোচ্চ লিগ। যে ঘরগুলোতে ক্যাসিনো চলতো সেগুলোকে খেলোয়াড়দের ডরমেটরি বানানো হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী জানান, আর কখনো ক্যাসিনো স্থান পাবে না ইয়াংম্যানস ক্লাবে। ক্লাবের থেকে অনেক খেলোয়াড় তৈরি হইতো। হাসিনার সরকার আইসা এই ক্লাবটার একটা জুয়ার আড্ডাখানা, ক্যাসিনো আড্ডাখানা তৈরি করছে। সেখান থেকে আমরা বিপদমুক্ত হয়েছি। আমরা এখান থেকে প্লেয়ার তৈরি করব। আরামবাগ ক্লাবেরও একই অবস্থা। চ্যাম্পিয়ন্স লিগে সবার উপরে তারা। সব ঠিক থাকলে আগামী বছর পেশাদার লিগে খেলবে ক্লাবটি। ক্লাবকে আর কখনো দলীয়করণ করতে দেবেন না বলে জানান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী। ক্যাসিনোতে কোনো সময় আরামবাগ বা অন্যান্য ক্লাব সরাসরি জড়িত ছিল না। এটা রাজনৈতিক একটা চাপ ছিল। ওই সরকার পালানোর সঙ্গে সঙ্গে তারাও পালাইছে, এলাকায় নাই তারা। অতএব ওরা আর আসার কোনো সুযোগ নাই। সব ধরনের অনৈতিক কাজ বাদ দিয়ে খেলাধুলার চর্চা হবে ক্লাবগুলোতে, এমন প্রত্যাশা সবার। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাতে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ, প্রাধান্য পেতে পারে রাষ্ট্র পুনর্গঠন, বলছেন বিশ্লেষকরা। বিতর্কে ভরা সাকিবের ক্যারিয়ার, অবসরের ঘোষণায় নেই তেমন প্রতিক্রিয়া। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানালো বিএনপি। শাহজালালের থার্ড টার্মিনাল চালু করতে প্রয়োজন অন্তত 6 মাস, নির্মাণ শেষ না করেই উদ্বোধনের প্রতারণা। কম দামে ভারতে যাচ্ছে ইলিশ, দেশের বাজারে আগুন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।